আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতু। কেমন আছেন সবাই? আশা করব অনেক অনেক ভালো আছেন, সুস্থ আছেন। অনেক দিন যাবৎ আমি বড় কোনো ভিডিও দেই না। কারণ কেন দিচ্ছি না সেটাও বলব, কি প্রবলেম কেন। সৌদি আরবের মেয়েদের জীবনটা যে আসলে কত রকমের দিন কাটাইতে হয় সেটাই আজকে কিছুটা শেয়ার করব, যদিও সব কিছু তুলে ধরা সম্ভব হয় না আমাদের। এই দিন পর্যন্ত কী করলাম এই রমজানের ঈদের পরে সেটাই শেয়ার করব। আশা করছি আপনারা ফুল ভিডিওটি দেখে এই প্রবাসী বোনটিকে লাইক, চ্যানেল সাবস্ক্রাইব করে পাশে থাকবেন এবং সাপোর্ট করবেন। আর যদি কোনো ভুল ত্রুটি হয় অবশ্যই ক্ষমার দৃষ্টিতে দেখবেন। তো রমজানের ঈদ যাওয়ার পরে এখানে ওইখানে অনেক দৌড়াদৌড়ি বেড়ানো হয়েছে। এই মেয়ের বাসায় ওই মেয়ের বাসায়, যেহেতু আমার বাসার পাশে, অনেক ভিডিওতে বলেছি আমি এই কথাটা। কাজ চলতেছিল, প্রচুর শব্দ। আর উনি যেহেতু একজন বয়স্ক মানুষ, সেই ক্ষেত্রে হচ্ছে ওনার প্রবলেম হয় ঘুমাতে। ওনার হচ্ছে ঘুমানোর স্বভাবটা কি, রাত্রে ওনার ঘুম আসে না, দিনের বেলায় ঘুম আসে। আর দিনের বেলা হচ্ছে এখানে কাজ হয়, যার কারণে ঘুমাইতে পারে না। তো আমার তো হচ্ছে মোটামুটি তেমন একটা প্রবলেম হয় না, যেহেতু সারাদিন কাজ করি, ক্লান্ত থাকি, ওই একটু একটু হয়ে যায়। প্রথম প্রথম প্রবলেম হইতো, তারপরে আস্তে আস্তে ঠিক হয়ে গেছে। তারপরে আসি কিছু কথা নিয়ে। যদিও আজকে আমি রোজা রাখছি, কালকেও রোজা রাখছি, যেহেতু এটা হচ্ছে গিয়ে ইয়ের মাস, মনজিলের মাস সম্ভবত, যেটাকে বলে জিলহজের মাস, সরি। তো আমার মুরব্বিও রোজা রাখছে। যদি আমি দেশে থাকতে কিন্তু এই রোজাগুলো কখনোই রাখতাম না, শুধু রমজান মাসেই রাখতাম বা শবে বরাতে। এছাড়া কখনো এই যে সৌদি আরবে যে প্রত্যেকটা ধাপে ধাপে, যেমন হিন্দুদের অনেকটা আছে যে প্রত্যেক মাসে পূজা অনেক মনে রাখে, আমাদের প্রত্যেকটা মুসলিমের অবশ্যই মনে রাখা উচিত। তো যাই হোক, ওনার সাথে আমিও রাখলাম। এবার আসি কষ্টের কিছু কথাগুলা। জানি না ভিডিওতে দেখা যাবে কি না। এই তো আমার হাতের অবস্থা, এগুলা দিয়ে হচ্ছে রক্ত বের হচ্ছিল। কেন বের হচ্ছিল সেটা হচ্ছে বলবো। আমি এই দিন পর্যন্ত, যেহেতু এখানে কাজ চলতেছে, এই যে জানালা দেখা যাচ্ছে, জানালার ওইখানে কাজ চলতেছে, প্রচুর ধুলা। কয়েকদিন পর পরে আমাকে পুরো বাড়িটা পরিষ্কার করতে হয়। এর মধ্যে ওনার মেয়ের বাসায় গেলে মেয়ের বাসায়ও মাঝে মধ্যে কাজ করতে হয়, যে মেয়ের বাসায়। আর আসলে একটা কথা কি, যে আপনি যে জায়গায় যাবেন, সৌদি আরবের এটা নিয়ম, আপনাকে ওই বাসায় কাজ করতে হবে, সেটা হচ্ছে কম আর বেশি। যদি আপনি নতুন হন সেই ক্ষেত্রে আপনাকে প্রচুর প্রচুর খাটাইবে ওরা, প্রচুর খাটায়। আর একটু পুরান হলে দেখা যাচ্ছে, যদি আপনার অভিজ্ঞতা থেকে থাকে, সেই জায়গা থেকে আপনি একটু জানাশোনা থাকলে দেখা যাচ্ছে আপনি এড়িয়ে যেতে পারেন বিষয়গুলো, বা একটা কথা বলতে পারবেন যে আমি অসুস্থ, বা আমার এত কাজ করার মতো নিয়ে নাই, বা আমি শুধু এক বাসায় কাজ করব। যেমন আমি আগের থেকে একটু জানাশোনা আছে আমার, সেই ক্ষেত্রে আমি বলতে পারি। অনেকেই আছে নতুন আপুরা যারা অসহায়ের মতো, মানে তাকানো যায় না, কিছু বলতেও পারে না। আমি অনেকেই এরকম দেখছি, বা অন্যান্য রাষ্ট্রের মহিলাদেরকেও দেখছি যারা একদম অসহায়ের মতো। তার মানে দেহটা আর দিচ্ছে না, তারপরও সে ওই হাতগুলো তার চলতেই হচ্ছে, কিচ্ছু করার নেই সেখানে। কিছু কিছু মানে এখানের যে ভাষাগুলা, মানে এত খারাপ কিছু, মানে ইয়ারা আরবিরা, কি বলবো, মানে কোনো মায়া দয়া নাই। আলহামদুলিল্লাহ, যাই হোক, আমি যেই ফ্যামিলিতে আছি ওরা একটু মোটামুটি ভালো আছে বলবো, কিন্তু ওনার বড় ছেলের বউর সাথে তো আমার মিলে না। ওই যে গত বছর আসার পরে যেমন ওনাদের গ্রামের বাড়িতে যাবে, তো যাবে যেহেতু, সেই ক্ষেত্রে হচ্ছে গিয়ে কাজ করাবে। ওনার মায়ের বাসাটা আগে যেটা ছিল ও হচ্ছে চলে গেছে, তো আমি এখানে নাম উল্লেখ করছি না, যেহেতু ওরা মাঝে মধ্যে আমার ভিডিও দেখে, সেই জন্য। মায়ের বাসাটা চলে গেছে। আর এভাবেও মানে প্রত্যেকটা বাসায়, মেয়ের বাসায় নিয়ে কাজ করা, ছেলের বাসায় নিয়ে কাজ করা দেখা 2 বছর কোনো রকম, মানে ওর কথাই বলতেছি মেনলি, ও হচ্ছে নাম বলতেছি না। যাই হোক, প্রচুর কান্নাকাটি করতো যখন আমার সাথে দেখা হইতো, মানে ওর হাতগুলা দেখাইতো আর কান্না করতো। ওর 4টা না 5টা মেয়ের বাসায় যখনই বাসার কাজ শেষ হয়ে যেত, গাড়ি পাঠাই দিত ওই বাসায় নিয়ে কাজ করাইতো। তো প্রচুর খারাপ লাগতো। আর বিশেষ করে খারাপ লাগতো মানে ওর যে বাচ্চাগুলার কথা যখন বলতো, তখন আরও খারাপ লাগতো, কারণ আমারও তো বাচ্চা আছে, আমি একজন মা। আমার সেই ক্ষেত্রে বিশেষ করে বেশি খারাপ লাগতো। ওরও মেয়ে, আমারও মেয়ে, ওর 2টা মেয়ে। তো অনেক দিক থেকে মিল ছিল, যার কারণে ওর দুঃখগুলো শুনলে আমার খারাপ লাগতো। এখন আবার যদিও সেম কান্ট্রিরই আনছে, ওরও একই অবস্থা। ও বলতেছে যদি এরকম করে কাজ করে, তাহলে যেই যার মাধ্যমে আসছে, যেখানে থেকে আসছে, আমি বুঝতেই পারেন কিসের মাধ্যমে আসছে আর কি, এজেন্সি। তো এজেন্সিতে আর কি ইয়ে করবে,
নক করবে, কইরা জানাবে, এইভাবে ও থাকবে না। আমি বললাম দেখো আর কিছুদিন দেখো। তো আমি কিছু বলি নাই, যেহেতু আমি হচ্ছে পুরান, সেই ক্ষেত্রে হচ্ছে আমার প্রবলেম হতে পারে যদি আমার নাম বলে দেও। আমি উপকার করতে গেলাম, সেই উপকারের যদি ঘাড়ে লাত্তি পড়ে তাহলে তো আবার আমার প্রবলেম হবে, বুঝতেই পারতেছেন। সেজন্য হচ্ছে আমি কিছু বলিনি। এবার আসি আমার হাত দিয়ে কেন রক্ত আসলো। ওনার ছেলের বাসায় কিছুদিন আগে পরিষ্কার করতে নিয়ে গেছে, আমার বাসা 3-4 বার পরিষ্কার করলাম। এই বাসায় যেহেতু পাশে কাজ চলতেছে সেই জন্য আর কি, কি বলে, পরিষ্কার করতে হচ্ছে। আবার ওনার ছেলের বাসায় পাঠাইছে পুরো একটা রান্নাঘর। প্রায় বিকাল 4টা থেকে শুরু করেছি, 11:30টায়, সরি 11:30টায় না, প্রায় 12টা বাজে মোটামুটি, হয়তো 4-5 মিনিট বাকি, তখন একদম কাজ শেষ হয়েছে বলতে কি, তারপর আবার কিচেনটা ধুইতে হয়েছে। রাতের খাবার ওইখানে খাই, তো খায় মানে আর জানটা চলতেছিল না। আর ওই যে কোলুরেক্স একটা আছে মেডিসিন, এটা যারা সৌদি আরবে থাকেন তারা অবশ্যই বিশেষ করে চিনেন। আর যদি হয় ডেট মানে একদম চলে গেছে, সেটা যে কতটা ভয়ঙ্কর, অ্যাসিডের মতো একদম। যারা ইউজ করেন বা থালাবাটি ধোয়ার সময় বা বাসা ক্লিন করার সময় তারা অবশ্যই জানেন। তো এই হাতটা আমার কেন জানি এই 2-3 দিন ধরে হচ্ছে প্রবলেম দিচ্ছে। হাতটা একটু অন্যরকম হয়ে গেছে, অনেকটা ঝলসে গেছে আমার হাতটা। যদিও এখানে সাদা দেখাচ্ছে, এই যে ছাকরা ছাকরা, এখানে হচ্ছে রক্ত জমাট হয়ে গেছে। আর এই জায়গাটা দিয়ে হচ্ছে কেন জানি রক্ত বের হয়েছিল আমার একটু একটু করে আর কি, এই যে ভিজা ভিজা টাইপের। এই হাতটা একটু কম, যেহেতু এটা আমার বাম হাত, আর ডান হাতে তো কাজ করা হয়, খাওয়া দাওয়া হয়, সেটা জানেন। তো বিশেষ করে বলবো সৌদি আরবে যারা নতুন আপুরা আসবেন তারা অনেক ধৈর্য এবং অনেক দম নিয়ে আসবেন। কারণ এক তো ওদের কথার যে মানসিক একটা চাপ, সেটা আপনাকে নিতে হবে, প্লাস হচ্ছে আপনার দেহটাকে একদম ফিট নিয়ে আসতে হবে। এখানে এসেও আপনার শরীরের যত্ন, খাওয়া দাওয়া একদম ফিট রাখতে হবে, এসে ভেঙে পড়লে হবে না। আমি নিজেও আসার পরে ভেঙে পড়েছিলাম, যেমন আমার বাচ্চার জন্য আমার খুব খারাপ লাগতো, কান্নাকাটি করতাম। প্লাস আমাকে 1 মাস যাবৎ সিম দেওয়া হয় নাই, শুধু 5 মিনিটের জন্য 2-1 দিন পর পর নেটওয়ার্ক আর কি দেওয়া হতো ওনার ফোন থেকে আর কি, হটস্পটে যেটা দেওয়া হতো, সেটা দিয়ে কথা বলতাম। আমার মন করতো না, আমার মনে হতো যে একটু দেখি। আর প্রথম আসার পরে যেহেতু আমাদের বাংলাদেশটা একটু খোলামেলা, সবার সাথে কথা বলি আর কি, কী বলে, মানে অন্যরকম একটা জগৎ। আর এখানে তো সে পুরা বান্দা, একদম একটা জেলখানা। বাংলাদেশের জেলখানার থেকেও মানে কয়েদিরা পালিয়ে যায় যতটুকু শুনেছিলাম, যেহেতু আমার শ্বশুরবাড়ি কাশিমপুর কারাগারের পিছনেই, পিছন সাইডে পড়ছে, এক সাইডে পড়ছে আর কি। যাই হোক, শুনেছিলাম যে দেওয়াল টপকে আর কি হয়েছে। এখানে দেওয়াল টপকেও পার হওয়ার মতন আপনার কোনো ওয়ে নেই, কারণ হচ্ছে আপনার হাত পা হয়তো ভেঙে যাবে, আর নয়তো কোনো, আর কিছু কিছু বাড়ি হচ্ছে মাঝখানে থাকে, দেওয়াল টপকাইতে গেলেও অপোজিট সাইডে একটা বাসা থাকলে সেই বাসায় গিয়ে পড়বেন আপনি, আপনার অনেক বড় ধরনের ক্ষতি হয়ে যাবে। এবার বলি গেট দিয়েও পালানো যাবে। হ্যাঁ, গেট দিয়ে পালানো গেলেও আপনি সিসি ক্যামেরাতে ধরা পড়বেন না। যে কিছুদিন আগে একটাকে ধরে আনছে, এনে অনেক দিন নির্যাতন করলো, করে তারপর বাংলাদেশে পাঠাইছে। কিছু মালিকের আছে অনেক ভালো, সোজা অফিসের হাতে তুলে দেয়, আর কিছু আরা আছে খুব বাজে ব্যবহার করে আপনার সাথে, পরে নিয়ে অফিসে তুলে দেবে। তো বিশেষ করে কেউ ভুল করতে যাবেন না। প্রয়োজনে আপনি অফিসে যোগাযোগ করেন, বাংলাদেশে এজেন্সিতে যোগাযোগ করেন, এবং হচ্ছে এই দেশে যে এজেন্সি আছে সেখানে যোগাযোগ করেন, সেখানের মাধ্যমে আপনি একটা ফয়সালায় যেতে পারবেন। কিন্তু এই ভুল কখনো আপুরা করবেন না। আজকে শুধু এই বিশেষ কারণে আরও বললাম, কারণ এখানে এসে অনেকে চায় যে ভালো লাগে না, বের হয়ে আমি আমার দেশে চলে যেতে পারবো, মানে মাথায় যেহেতু সে নতুন, অন্যরকম একটা আর কি চিন্তাভাবনা তার মাথায় চলে আসে, সেই ক্ষেত্রে সে যায় বের হয়ে যাবে। কিন্তু বেশিরভাগ ক্ষেত্রে দেখা যাচ্ছে যে 2-1 জন সফল হতে পারে, তাছাড়া বেশিরভাগ ক্ষেত্রেই হয়তো পুলিশে ধরে মালিকের হাতে উঠিয়ে দেয়, অথবা তার মালিকই ধরে ফেলে। কারণ এখান সিসি ক্যামেরা আছে, বা তাদের যে রাস্তাঘাট আপনার চাইতে কিন্তু তাদের চেনা জানা বেশি, যে সে কোন দিকে বের হয়ে কোন দিকে যেতে পারবে। আর তাদের গাড়ি কিন্তু একটা না, প্রত্যেকটা পুরুষের প্রত্যেকটা গাড়ি 18 বছরের পর থেকে, তার 18 বছর কি 16-17 বছর হইলে তাদের বাচ্চারা গাড়ি চালায়, একদম পারফেক্ট একটা ড্রাইভার। হ্যাঁ, সেই ক্ষেত্রে হচ্ছে গিয়ে তাদের গাড়ি যারা, আমি বলতে চাইনি, বিশেষ করে যারা নতুন বা বাংলাদেশে থাকেন তাদেরকে বলছি। এখানে যারা আছেন তাদেরকে তো বলার কোনো দরকারই নেই। আমি মনে করি এই পরিস্থিতি প্রত্যেকটা প্রবাসী জানা আছে, প্রবাসী আপুদের, প্রবাসী ভাইদের, তো সেই জন্যই বললাম। তো যাই হোক, আমার এই ভিডিওটা হচ্ছে আজকে একটু বড় হয়ে গেল, আর আমি হচ্ছে কালকে পরশু চলে যাব গ্রামের বাড়িতে। এই
4-5 দিন ধরে যাওয়া আসা, মাথা প্রচুর ব্যথা। আর বিশেষ করে সৌদি আরবের বিশেষ যে অনেক ডিস্ট্রিক্টগুলোতে পাহাড় বেশি, যেমন হচ্ছে আবা, তারপর হচ্ছে গিয়ে জিজান, তারপর হচ্ছে গিয়ে আপনার মক্কা, তায়েফ, এগুলাতে বেশি পাহাড়। মানে মাথা প্রচুর ব্যথা করে, আপনি যখন গাড়িতে উঠবেন মনে হচ্ছে যে আপনার ব্রেনটা শর্ট ঘুরতেছে, আর প্রচুর বমি আসে। তো এই কয়েকদিন ধরে আমার এই জঞ্জাল আর ঝামেলা যাচ্ছিলো। কালকে হচ্ছে ওনার মেয়ের বাসায় গেলাম, আসলাম রাত 2টা বাজে, ঘুমাইলাম। এর আগের দিন হচ্ছে আমার গ্রামের বাড়িতে গিয়ে আর কি রান্নাঘর ঠোর পরিষ্কার করে আসলাম, তাও বাকি রয়েছে অনেক কিছু। তো আজকের ব্লগটা এখানে শেষ করছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।